নমস্কার, তোমাদের সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন সেট যে 4 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেব। তার আগে বলি, এখনও যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার আমরা মূল পর্বে চলে যাই। প্রথমেই দেখো, একদাকে বলেছে অক্ষরগুলি দেবনাগরী হরফে লেখো। লেখা আছে, প্রথমেই আছে আ, এরপরে আছে দীর্ঘ, এরপরে আছে হস্যু, এরপরে আছে এ, এরপরে আছে ও। চলো এবার দুই দাগে দেখিনি। বলেছে সংজ্ঞা সহ উদাহরণ লেখো। প্রথমে এক দাগে বলেছে প্লুতো স্বর কাকে বলে, উদাহরণ দাও। দূর থেকে কাউকে আহ্বান, গান ও রোদনের। দুই নম্বরে দেখো স্পর্শ বর্ণ কাকে বলে, উদাহরণ দাও। ক থেকে ম পর্যন্ত মোট 25টি বর্ণের উচ্চারণের সময় মুখের ভেতরে জিভ, কণ্ঠ, তালু, মধ্যা বা দন্ত কোনো না কোনো বাকযন্ত্রকে স্পর্শ করে উচ্চারিত হয় বলে এদের স্পর্শ বর্ণ বলে। উদাহরণ হিসেবে তোমরা ক, খ, গ, ঘ লিখতে পারো। এরপরে 3 দাগে দেখো হর্ষস্বর কাকে বলে, উদাহরণ দাও। যে স্বরবর্ণগুলো উচ্চারণে কম সময় লাগে সেগুলোকে হর্ষস্বর বা লঘু স্বর বলে। যেমন দেখো অ, হর্ষই, হর্ষুরি এগুলো কিন্তু স্বরবর্ণ। তোমরা জানো যে বর্ণগুলো একা একা উচ্চারিত হয়, কারোর সাহায্য লাগে না, তাদেরকে স্বরবর্ণ বলে। তো এই স্বরবর্ণগুলো উচ্চারণ করতে কিন্তু কম সময় লাগছে, তাই এদেরকে বলা হয় হর্ষস্বর। দেখো অ, হর্ষই, হর্ষুরি এগুলো কিন্তু উচ্চারণ করতে আমাদের কম সময় লাগে। আর যেই স্বরবর্ণগুলো উচ্চারণ করতে বেশি সময় লাগে সেগুলো কিন্তু দীর্ঘস্বর বলে। এবার দেখো 4 দাগে বলেছে উষ্ণ বর্ণ কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি তোমরা লিখবে যে বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের শ্বাসবায়ু অধিক পরিমাণে বেরোয় তাদেরকে উষ্ণ বর্ণ। উদাহরণ যেমন লিখবে তালব্য স, মূর্ধন্য স, দন্ত্য স, হ এই বর্ণগুলো কিন্তু উচ্চারণ করার সময় শ্বাসবায়ু অধিক পরিমাণে ব্যবহৃত হয়। এরপরে দেখো 3 দাগে বলেছে সংখ্যাগুলি দেবনাগরী হরফে লেখো। প্রথমেই আছে, এরপরে আছে 3, এরপরে আছে 4, এরপরে আছে 8। চলো এবার 4 দাগে চলে যাই। বলেছে সর্বনাম পদগুলো পুরুষ অনুসারে লেখো। দেখো এখানে কিছু সর্বনাম পদ দিয়েছে। আমরা জানি সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে যেগুলো বসে সেগুলোকে সর্বনাম পদ বলে। তাহলে এই সর্বনাম পদগুলোকে তোমাদেরকে পুরুষ অনুযায়ী লিখতে হবে। পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। তাহলে চলো এবার দেখিনি কি দিয়েছে। প্রথমেই আছে স, স মানে হচ্ছে সে। তাহলে দেখো এই যে সে কথাটা কোন, প্রথমে আমরা উত্তম পুরুষ জেনে নিই। উত্তম পুরুষ হলো নিজের সম্বন্ধে যেটা বলা হয়, আমি, আমরা, আমাদের সম্পর্কে যে সর্বনাম পদটা ব্যবহার করা হচ্ছে তাদেরকে বলা হয় উত্তম পুরুষ। তাহলে দেখো সে কথাটা কিন্তু উত্তম পুরুষ পড়ছে না। এবার দেখো মধ্যম পুরুষ কাকে বলে। মধ্যম পুরুষ হচ্ছে সামনে উপস্থিত আছে এমন কোনো ব্যক্তিকে যে সর্বনাম পদ ব্যবহার করা হয়। যেমন দেখো আমার সামনে যদি কেউ থাকে তাদেরকে কোন সর্বনাম পদে ব্যবহার করব, যে তাদেরকে আমরা সম্বোধন করব যে তুমি বা তোমরা বা তোমরা, এই সর্বনাম পদগুলো আমরা ব্যবহার করব। তাহলে এখানে সে কথাটাও কিন্তু মধ্যম পুরুষ পড়ছে না। এবার আমরা চলে যাই প্রথম পুরুষ। প্রথম পুরুষ কাকে বলে, যে ব্যক্তি সামনে উপস্থিত নেই তার সম্পর্কে যে সর্বনাম পদটা আমরা ব্যবহার করছি। তাহলে কি, যে সামনে নেই তাকে আমরা সে বলে সম্বোধন করতে পারি বা তাকে নাম ধরে সম্বোধন করতে পারি। তাহলে কি দেখো এখানে সে কথাটা তাহলে কোন পুরুষ দাঁড়ালো, সে কথাটা হলো প্রথম পুরুষ। এবার দেখো পরেরটা আছে অহম। অহম মানে কি, অহম মানে হচ্ছে আমি। তাহলে এখানে লিখে নাও অহম, অহম মানে হচ্ছে আমি। তাহলে দেখো আমি একটু আগেই বলেছি যে আমি, আমার সম্পর্কে, আমাদের সম্পর্কে, সেটা হচ্ছে কি কোন পুরুষ, উত্তম পুরুষ। তাহলে লিখে নাও উত্তম পুরুষ। এরপরে আছে যম। যম মানে হচ্ছে তোমরা, হচ্ছে কোন পুরুষ, আমরা একটু আগেই বলেছি তোমরা মধ্যম পুরুষ। এবার চলে যাই আমরা 5 দাগে। বলেছে বিশেষণ পদগুলোর নিচে দাগ দাও।
তার আগে তোমাদেরকে বিশেষণ পদ কাকে বলে একটু বলে নিই। যে পদগুলো বিশেষ্য বা অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায় তাকে বলা হয় বিশেষণ পদ। দেখো প্রথমেই লেখা আছে মহান দাতা, এখানে যে মহান মহান কথাটা হচ্ছে বিশেষণ। এরপরে দেখো লেখা আছে স্নেহময়ী জননী, তাহলে কি জননী মানে হচ্ছে মা, স্নেহময়ী মানে কি মা হচ্ছে খুব স্নেহময়ী, তাহলে স্নেহময়ী কথাটা কি দাঁড়াচ্ছে, মায়ের একটা ভালো গুণ, তাহলে এটা কি হবে, স্নেহময়ী কথাটা হচ্ছে বিশেষণ। এরপরে লেখা আছে মেঘাবৃত গগনম, মানে মেঘলা আকাশ, তাহলে এখানে কি হবে, মেঘলা হবে তোমার হচ্ছে বিশেষণ। এরপরে আছে নবম গ্রহ, মানে 9টি গ্রহ, তাহলে এখানে নবম কথাটি হলো বিশেষণ। চলো এবার 6 দাগে চলে যাই। বলেছে শব্দরূপ নির্ণয় করো। প্রথমেই 1 দাগে বলেছে মুনি শব্দের তৃতীয়ার, 1 দাগে বলেছে মুনি শব্দের দ্বিতীয়ার দ্বিবচন, উত্তর হবে মুনি। এরপরে 2 দাগে বলেছে মুনি শব্দের ষষ্ঠীর বহুবচন হবে মুনি নাম। পরেরটি দেখো নদী শব্দের পঞ্চমীর একবচন হবে নদা। চলো এবার ধাতু রূপগুলো দেখে নিই। বলেছে গম ধাতুর লটের প্রথম পুরুষের একবচন হবে গচ্ছতি। পরেরটি দেখো খাদ ধাতুর লিটের মধ্যম পুরুষের বহুবচন হবে খাদিশথ। পরেরটি দেখো গম ধাতু স্ম যোগে উত্তম পুরুষের দ্বিবচন হবে গচ্ছাবো স্ম। চলো এবার সন্ধিগুলো দেখে নিই। বলেছে প্রথমেই 1 দাগে বলেছে গিরীন্দ্র হবে গিরিযোগীন্দ্র। এরপরে বলেছে যদপি, এরপরে আছে যদ্যপি হবে যদি যোগ অপি। এরপরে আছে যদ্যপি হবে যদি যোগ অপি। এরপরে আছে গায়িকা হবে গৈ যুক্ত ইকা। পরে আছে কিঞ্চিত হবে যুক্ত চিন্ত। এরপরে দেখো অব্যয় যোগে বাক্য রচনা করতে বলেছে। দেখো প্রথমে ছিল অত্র, অত্র দিয়ে বাক্য রচনা করেছি। দেখো অত্র মানে হচ্ছে এখানে, লিখেছি অত্র তম তৃষ্ট মানে তুমি এখানে থাকো। এরপরে আছে যত্র, যত্র মানে হচ্ছে যেখানে, লিখেছি যত্র ইচ্ছুষি অত্র মা গচ্ছ মানে যেখানে ইচ্ছা যেও না। এরপরে আছে অত্র, অত্র মানে হচ্ছে সেখানে। এরপরে আছে তত্র, তত্র মানে হচ্ছে সেখানে, লিখেছি তত্র প্রশ্চিত সর্বতৃষ্টতি মানে সেখানে একটি সাপ থাকে। তাহলে চলো তোমাদের 4 নাম্বার মডেল সেটটিও আজকে সমাধান করে দিলাম। 5 নাম্বার মডেল সেটটি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদেরকে সমাধান করে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।